হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ইতিহাসে টোটাল 15 নম্বরের পরীক্ষা হয়, সময় দেয় হচ্ছে 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং তার সাথে একটা নমুনা প্রশ্নপত্রের সেট পুরো উত্তর সহ আলোচনা করব। এবং এই যে প্রশ্নগুলো আমি করাবো তোমরা এগুলো ভালো করে খাতাতে লিখে নেবে এবং পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা তোমাদের নাম্বার বিভাজনটা দেখে নিই, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সুবিধা হবে, তোমরা কম পড়েও কিন্তু বেশি নাম্বার পাবে। কিভাবে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, তো তোমাদের দুটো চ্যাপ্টার আছে পরীক্ষাতে, ভারতের উপমহাদেশে আদিম মানুষ আর হচ্ছে ভারতের উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই দুটো চ্যাপ্টার আছে। তো ভালো করে বুঝবে, এই প্রথম যে চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার, এখান থেকে হচ্ছে তোমাদের দুটো এমসিকিউ করতে হবে, আসবে পরীক্ষায়। আর একটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের, একটা 3 নম্বরের, একটা 5 নম্বরের। এই টোটাল এই চ্যাপ্টার থেকে 13 নম্বর আসবে। 15-র মধ্যে পরীক্ষা, 13 নম্বর এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই যে পরের চ্যাপ্টার, এখান থেকে একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের, একটা 3 নম্বরের এবং একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। টোটাল 12 নম্বর এই চ্যাপ্টারটা থেকে আসবে। তো এবার তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে হচ্ছে টোটাল 3টে। প্রথম চ্যাপ্টার থেকে 2টো, নেক্সট এই চ্যাপ্টারটা থেকে একটা, 3টের মধ্যে 3টাই করতে হচ্ছে। আর 1 নম্বরের কথায় এক কথায় উত্তর, প্রথম চ্যাপ্টার থেকে একটা, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা আসবে, দুটো প্রশ্ন আসবে, দুটোই করতে হচ্ছে। এবার 2 নম্বরের ক্ষেত্রে দেখো, 2 নম্বরের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, আসছে পরীক্ষায় দুটো প্রশ্ন, কিন্তু করতে হবে একটা, অর্থাৎ অথবা থাকবে, অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়লেই তোমরা কিন্তু বেশি বেশি নাম্বার পেয়ে যাবে। আর সেমভাবে 3 নম্বরেরও সেম, প্রথম চ্যাপ্টার থেকে একটা আসছে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা আসছে, দুটো প্রশ্ন আসছে, করতে হবে একটা। আর 5 নম্বরেরও সেম, প্রথম চ্যাপ্টার থেকে একটা, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা, টোটাল দুটো প্রশ্ন আসবে, করতে হবে হচ্ছে একটা। এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বর। তো অনেক অথবা থাকছে। এবার তোমাদের আমি একটা নমুনা প্রশ্নপত্র দেখাই, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একের দাগে তোমাদের 3টে এমসিকিউ দিয়ে দিয়েছে। আর দুটো হচ্ছে, দেখো দুটো হচ্ছে ওই একটা এই সেম ওই চ্যাপ্টার থেকে দিয়েছে, আর একটা আদিম মানুষ থেকে একটা। সেমভাবে 2-এর দাগে এক কথায় উত্তর, দুটো চ্যাপ্টার থেকে একটা একটা করে দিয়েছে। এবং 3 নম্বরে দেখো, 3 নম্বরে তোমাদের হচ্ছে দুটো প্রশ্ন দিয়েছে, 2 নম্বরের যে কোনো একটা করতে হবে। 4-এর দাগে তোমাদের 3 নম্বরের প্রশ্ন দুটো দিয়েছে, একটা যে কোনো একটা করতে হচ্ছে। এবং 5-এর দাগে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দুটো দিয়েছে, যে কোনো একটা করতে হবে। তো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এবার এই যে প্রশ্নটা দিলাম, এর আমি প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের করিয়ে দেবো। দেখো প্রথমে যেগুলো আছে, তার আগে আমি বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করো, তো সাবস্ক্রাইব করে অবশ্যই এই পাশের যে বেল আইকন আছে, নোটিফিকেশান বেল আইকন, এটা তোমরা টিপে কিন্তু নোটিফিকেশান অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান সবার প্রথম চলে যাবে। চলো ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছি 1-এর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা বলছে ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় কত সালে? এটা হচ্ছে 1957 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে 2-টা বলছে হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের নাকি তাম্র ব্রোঞ্জ যুগের? তাম্র ব্রোঞ্জের যুগের। এরপরে 3, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো কি? আগুন। আগুন মানুষের প্রথম জরুরি আবিষ্কার। এরপরে দেখো 2-এর দাগে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমটা বলছে একটি নদীমাতৃক সভ্যতার নাম কি? নদীমাতৃক সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। 2-এরটা বলছে হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত? তো কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুন্সগি উপত্যকা অবস্থিত। কর্ণাটকের গুলবর্গা জেলা, কর্ণাটকের মধ্যে গুলবর্গা জেলার উত্তর পশ্চিমের দিকে হচ্ছে হুন্সগি উপত্যকা অবস্থিত। এরপরে চলে যাব 3-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন। তো প্রথমটা আছে সিটাডেল কি? সিটাডেল খুবই জিনিসটা ভালো, সেটা কি? হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটো স্পষ্ট আলাদা এলাকায় ভাগ ছিল, অর্থাৎ হরপ্পা যে সভ্যতা ছিল সেটা দুটো অঞ্চলে ভাগ ছিল, দুটো।
ঠিক আছে। শহরে একটি নিচু এলাকা থাকতো আর উঁচু এলাকা। তো নিচু যেটা এলাকা প্রত্নতাত্ত্বিকরা তাকেই বলেন কিন্তু সিটাডেল। দুটো এলাকা ভাগ ছিল, একটা নিচু একটা হচ্ছে উঁচু। তো উঁচু এলাকাতে কারা থাকতো, যারা সমাজের ভালো প্রধান প্রধান মানুষ ছিল। এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো তোমরা পরে পড়বে। এবার সিটাডেলটা কি সেটা জাস্ট তোমরা বোঝো যে হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতো, উঁচু এলাকাটাকেই কী বলা হতো, সিটাডেল। এই এলাকায় একটা বানানো ঢিবির মতো অবস্থান ছিল। সাধারণত ঢিবিটি আয়তাকার ছিল, তো ঢিবির উপরে ছিল যাতে শত্রুরা আক্রমণ না করতে পারে, কারণ এখানে রাজা বড় বড় পুরোহিত এরাই থাকতো। ঠিক আছে। তো এরপরে দেখো দুয়েরটা বলছে হচ্ছে কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। তো প্রথম দিকে বনে লাগা আগুন বা যেকে দাবানল বলি বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখতো, অর্থাৎ প্রকৃতি থেকে কোনো আগুন জ্বললো, দাবানল থেকে আগুন জ্বললো, পরে হয়তো তো ওই আগুনটাই তারা ব্যবহার করতো। কিন্তু পরে তারা কী করলো, কোনো এক সময়ে জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো, নিভতে দিত না, ওই আগুনটাই তারা ব্যবহার করতো। এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ আগুন জ্বেলে যায়, অথবা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়েছিল। ঠিক আছে। তাহলে প্রথম তারা কী করতো, প্রথমে তারা দাবানল বা বনে আগুন লেগেছে সেই আগুনটা ব্যবহার করতো, কিন্তু তারপরে তারা আগুন জ্বালানো শিখলো। তারা যে পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করতো সেগুলো তৈরি করতে গিয়ে হয়তো তারা ঠোকাঠুকি করতে গিয়ে আগুন জ্বলে গেছে, এবং সেখান থেকে তারা ঠোকাঠুকি করে পাথর ঘষে আগুন জ্বালানো শিখলো, কাঠে কাঠ ঘষে আগুন জ্বালানো শিখেছিল। তো ব্যাপারগুলো তোমরা এইভাবে মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। এরপরে দেখো চারেতগুলো বলছে যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলছে আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল। তো প্রথমে ভূমিকা লিখেছি, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছিল, বেশ কিছু সুবিধাও হয়েছিল। যেমন কি যেমন তার আত্মরক্ষা, অর্থাৎ প্রচণ্ড শীতের হাত থেকে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর কিন্তু গরম করতো। এছাড়া তারা অনেক সময় কী করতো, এটা তোমরা লিখতে পারবে যে গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখতো। এরপরে কিন্তু তারা যখন ঘুমোতো পশু পাখি আসতো না, কারণ পশু পাখির আগুনে ভয় পায়। এইভাবে তারা আত্মরক্ষা করতো। দুইটা বলছে খাদ্যাভ্যাসের বদল। এক সময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে। তারপরে 3 নম্বর শারীরিক পরিবর্তন, আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের দাঁত ছোট এবং চোয়াল সরু হয়ে যায়। তো এইটাই কিন্তু আগুন জ্বালানোর ফলে কিন্তু ওই পরিবর্তনগুলো এসেছিল। এরপরে দেখো দুয়েরটা বলছে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল। তো আগেকার বেশিরভাগই সভ্যতা নদীর ধারেই গড়ে উঠত। একই উত্তর হবে, দেখো কেন নদীর ধারেই গড়ে উঠত। হরপ্পা সভ্যতা শহরগুলি সিন্ধু নদীর তীরে গড়ে ওঠার কারণগুলি ছিল কি কারণ ছিল। প্রথম কারণ ছিল হচ্ছে কৃষি, অর্থাৎ সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলগুলি ছিল উর্বর ছিল, যেখানে জলসেচের সুবিধা পাওয়া যেত। তাই চাষ আবাদের সুবিধা পেতে হরপ্পাবাসীরা এই নদীর তীরে কিন্তু বাস করতো, অর্থাৎ কৃষিকাজের সুবিধা হতো। এরপরে 2 বলছে যোগাযোগ ও বাণিজ্য। হরপ্পা কী হতো, হরপ্পা নদীসহ নদীপথ ধরে বাণিজ্য চালাতো এবং বিভিন্ন অঞ্চলে যেত। এই সুবিধার জন্যই তারা নদী তীরে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে সেখানে সভ্যতা গড়ে তোলে। এরপরে 5টা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটা বলছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, এর ফলে তাদের কি সুবিধা হয়েছিল। তো উত্তর, জোট বাঁধার কারণটা কী ছিল, আদিম মানুষ প্রথমে একা থাকায় তার নিরাপত্তা খাদ্যের অভাব ছিল, তাই নিজের নিরাপত্তা রক্ষা করা এবং খাদ্যের অভাব মেটানোর জন্য তারা কিন্তু জোটবদ্ধ হয়েছিল। তো একা থাকলে কি হবে, তাদের যে কেউ আক্রমণ করে মেরে ফেলবে, তো একা থাকলে সমস্যা, এই জন্য তারা জোটবদ্ধ হয়ে থাকতে। এবার জোটবদ্ধ করার পর কী সুবিধা হয়েছিল, জোট বাঁধার ফলে জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বনজন্তুর আক্রমণ রোধ করতে শিখেছিল। তাছাড়া দলবদ্ধভাবে শিকার করা সহজ বলে খাদ্যের অভাব কম এসেছিল। অনেকে মানুষের এই জোট বেঁধে থাকাকে আদিম সমাজ বলে কিন্তু মনে করতেন। ঠিক আছে, এবার চলে যাব নেক্সট 5 দাগে। সে 2টা বলছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আমাদের লিখতে বলছে। তো সূচনা কি, হরপ্পা মহেঞ্জোদারো, চানহুদারো, লোথাল, কালিবঙ্গান
প্রভৃতি স্থানে পরিকল্পিত আধুনিক নগরের ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া গেছে। এবার হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাটা দেখব। তো নগর এলাকা কেমন ছিল? হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুই ভাগে বিভক্ত ছিল, একটু আগেই পড়লাম। শহরের উঁচু এলাকা বা সিটারিল বলা হয়, অবস্থিত ছিল নগরের উত্তর বা উত্তর পশ্চিম দিকে, আর নিচু বসতি এলাকাটি অবস্থিত ছিল পূর্ব ও বা দক্ষিণ পূর্ব অংশে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দুভাগে ভাগ ছিল, এটা আমি আগেও বলেছি। এরপরে দুয়েরটা হচ্ছে ঘরবাড়ি। তো হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি ছিল পোড়া ইটের তৈরি। কেমন ছিল? এই যে হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি ছিল, ওগুলো যখন খনন করা হয়েছে পোড়া ইট পাওয়া গেছে। হরপ্পা সভ্যতা যেমন দোতলা তিনতলা বড় বাড়ি ছিল, তেমনই মাঝারি ও ছোট বাড়িও ছিল। বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও সেগুলোকে সানাঘর থাকতো একটি করে, যা থেকে অনুমান করা যায় যে সে সময় যৌথ পরিবারের কিন্তু অস্তিত্ব ছিল। অর্থাৎ বাড়িগুলো কিন্তু ভালো ভালো বাড়ি ছিল সেই সময়েও, এবং সেগুলো ইটের তৈরিই ছিল। এরপরে তিনেরটা বলছে রাস্তাঘাট। মহেঞ্জোদারো ও হরপ্পার চওড়া পাকা রাস্তাগুলি সাধারণত উত্তর দক্ষিণ দিকে প্রসারিত ছিল। তুলনায় কম চওড়া রাস্তা এবং সরু গলিগুলি ছিল পূর্ব পশ্চিমে প্রসারিত। রাস্তাগুলির দুধারে বাঁধানো ফুটপাথও কিন্তু ছিল। এরপরে 4 নম্বর হচ্ছে পয়ঃপ্রণালী। তো মহেঞ্জোদারোর নিচু এলাকায় প্রায় 2000 বাড়ির জন্য অন্তত 27টি কুয়ো ছিল। তবে হরপ্পায় এত সংখ্যক কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। ঢাকা নর্দমার সাহায্যে সুপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পায়। প্রতিটি বাড়ি থেকে ছোট নালার জল গিয়ে মিশত বড় নর্দমাগুলিতে। অর্থাৎ যে একটা পরিকল্পনা ছিল, একটা প্রপার পরিকল্পনা, সেই টাইমেও কিন্তু একটা প্রপার যে বাড়ির জলগুলো যাবে তার জন্য একটা প্রপার ড্রেনেজ সিস্টেম ছিল। সব কিছু কিন্তু পরিকল্পনা করেই তারা করতো। এখনকার যেমন কি হয়, বসতি ঘিঞ্জি এলাকা হয়ে যায়, কিন্তু সেই সময়েও কিন্তু তারা কি করতো, তাদের বাড়িতে শৌচাগার ছিল। এবার যারা জল নিকাশি সেটার ব্যবস্থা ছিল, অর্থাৎ বাড়ির যে জলটা যাবে সেটা একটা নালা দিয়ে এসে সবার বাড়ির নোংরা একটা নালা দিয়ে এসে কিন্তু একটা বড় কিন্তু নর্দমাতে মিশত। তো তখনকার দিনেও কিন্তু একটা পরিকল্পনা ছিল। তো হরপ্পা সভ্যতা খুবই অ্যাডভান্স ছিল। তো পুরো তোমাদের আলোচনা করলাম তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তো সাজেশনও বলে দিচ্ছে এগুলো, তোমরা এগুলো ভালো করে পড়বে, দেখে পরীক্ষায় এগুলোই আসবে, ঠিক আছে। আর একটা লাইন তোমরা লিখে দেবে যে একটি আধুনিক নগরের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত তার প্রায় সবই হরপ্পা সভ্যতায় বর্তমান ছিল। এটা তো দেখলামই কতটা উন্নত, ঠিক আছে। তো এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তো আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের দিয়ে দেবো ফ্রি পিডিএফ। নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সের লিঙ্কও আছে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।